নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বদলে গেল তিলোত্তমার মৃত্যুর সময়ও, বিস্ফোরক তথ্য দিল পানিহাটি শ্মশান। দাগি অপরাধীও ছেড়ে যায় সূত্র। তিলোত্তমার শরীরের চাদরের রং বদলই দিল বড় ক্লু। সন্দীপের কেবিনে কেক কেটে সেলিব্রেশন সঞ্জয়ের। ভাইরাল ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় বিভিন্ন মহল। হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক, গ্রেপ্তার 3। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, একাধিক ধারায় মামলা করেছেন আইনজীবী। আপনাদের অবস্থা বাংলাদেশের পুলিশের চেয়েও খারাপ হবে, বাংলার পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। অসঙ্গতির পর অসঙ্গতি, তিলোত্তমার মৃত্যুর জন্য কারা দায়ী সেই প্রশ্নে যখন উত্তাল গোটা দেশ, তখন আরও বড় অসঙ্গতির প্রশ্ন সামনে এলো। 9 আগস্ট ঠিক কখন মৃত্যু হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসকের, তা নিয়েই তৈরি হচ্ছে ধোঁয়াশা। পোস্টমর্টম রিপোর্টের সঙ্গে মিলই নেই ডেথ সার্টিফিকেটের। পানিহাটি শ্মশানের তরফ থেকে যা দাবি করা হচ্ছে তা বিস্ফোরক। গত 9 আগস্ট সকালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় আরজি করে সেমিনার রুম থেকে। বেলা বাড়ার পর খবর যায় তার পরিবারের কাছে। ঘটনাস্থলে যায় পুলিশ। ততক্ষণে বিক্ষোভ শুরু করেছেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। ফরেন্সিক পরীক্ষার পর ওই দিনই আরজি করে হয় তিলোত্তমার ময়না তদন্ত। তারপর রাতে মা বাবার হাতে তুলে দেওয়া হয় দেহ। ওই রাতেই দাহ কাজ সম্পূর্ণ হয়। ঘটনাক্রম ছিল মোটামুটি এরকমই। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয় 9 আগস্ট ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে মৃত্যু হয় তিলোত্তমার। এবার TV9 বাংলার হাতে এলো শ্মশানের রেজিস্টারের কপি। পানিহাটির যে শ্মশানে তিলোত্তমাকে দাহ করা হয়েছিল, সেখানে রেজিস্টারে লেখা মৃত্যুর সময় দুপুর 12টা 44 মিনিট। এই রেজিস্টার দেখেই ক্রিমেশন সার্টিফিকেট বা ঘাট সার্টিফিকেট তৈরি হয়েছে। দুটি নথিতে উল্লেখ করা সময়ের মধ্যে এত ফারাক কেন? শ্মশান ম্যানেজারের বক্তব্য, ডেথ সার্টিফিকেট দেখেই ওই সময়ে লেখা হয়েছে। ম্যানেজার বলছে, কেউ বললেই তো আর লিখতে পারবো না, ডেথ সার্টিফিকেটে লেখা ছিল এই সময়টা, সেই জন্যই আমরা লিখেছি, কোনো ভুল হচ্ছে না। আমি কি ডাক্তারের উপর দিয়ে যাব নাকি? এই অসঙ্গতি নিয়ে অভিযোগ জানাচ্ছেন তিলোত্তমার মা বাবাও। মৃত চিকিৎসকের বাবা বলেন, আমার মেয়েটার ধর্ষণ আর খুনের পেছনে রয়েছে অনেক বড় চক্রান্ত। ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এই চক্রান্ত। অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসও। তিনি বলেন, এটা বড় অসঙ্গতি, এটা কি করে হয়? এর থেকে অনেক কিছু সামনে আসবে। এই অপরাধ যারা করছে তাদের গ্রেপ্তার করতে হবে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। খুনে প্রথম থেকেই অভিযোগ উঠছিল তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলেছে। সেই বিষয়টা তিলোত্তমার মা বাবা থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরাও বলেছেন। সেই একই কথা সুপ্রিম কোর্টেও অবতরণ করা হয়েছে। আর সেই অভিযোগের সত্যতা প্রমাণে আরও বেশ একটা সুদৃঢ় প্রমাণ সামনে এসেছে। সেমিনার রুমের নীল রঙের একটা ম্যাট্রেসের ওপর পড়েছিল তিলোত্তমার দেহ, কিন্তু তার শরীরের ওপর কী রঙের চাদর ছিল? চাদরের রং বদলেছে বারবার। অন্ততপক্ষে তিলোত্তমার বাবা মায়ের দেওয়া বয়ান ও জুনিয়র চিকিৎসকদের দেওয়া বয়ানে চাদরের রঙের পার্থক্য রয়েছে। আরজি করে জুনিয়র ডাক্তারদের বয়ান অনুযায়ী নীল রঙের ম্যাট্রেসের উপর ছিল তিলোত্তমার শরীরে ছিল নীল রঙের চাদর। সেমিনার রুম অর্থাৎ প্লেস অফ অকারেন্সের একটি ছবি পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। সেখানেও দেখা যায় নীল রঙের চাদর। কিন্তু যখন মা বাবা তাদের মেয়ের দেহ দেখতে পান, বদলে গিয়েছিল চাদরের রং। বাবা মায়ের দেওয়া বয়ান অনুযায়ী চাদরের রং ছিল সবুজ। হাসপাতাল থেকে ফোন পাওয়ার পর 12টা 10 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিল মা বাবা, কিন্তু মেয়েকে দেখতে পেয়েছিলেন দুপুর 3:30। প্রশ্ন হলো, তাহলে মাঝের সময় চাদর কি কেউ বদলে দিল? তিলোত্তমার বাবা বলছেন, তখন আমার মেয়ে বেডের উপর শুয়েছিল, পা দুটো ছড়ানো ছিল, কিন্তু সবুজ চাদর ছিল। কিন্তু তোমাদের ছবিতে দেখছি নীল চাদর। আমরা যখন দেখেছি সবুজ চাদর, কেবল চাদরের রং নয়, বডির পজিশনও দুক্ষেত্রে দুরকম। তিলোত্তমার বাবা বলেন, পাগুলো ছড়ানো ছিল, দুটো পা গদির ওপর ছিল, কিন্তু তোমাদের ছবিতে দেখছি একটা পা ম্যাট্রেসের বাইরে ডায়াসের উপর রয়েছে। নিশ্চয়ই আমার মেয়ের দেহ কেউ সরিয়েছে। জুনিয়র ডাক্তারদের দেয়া ছবি, মা বাবার বয়ান অনুযায়ী তিলোত্তমার বাবা আরও বলেন, পুলিশের ইন্দিরা মুখোপাধ্যায় কিছু জানেন না, ওখানে ছিলেন না। তাহলে জোরের সঙ্গে কিভাবে সত্যি কথা বলছেন? টোটালি মিথ্যে কথা বলছেন। সব পুলিশের কাজ, কোনো ঘেরাও ছিল না। এটা আমি 3:30 সময়ের কথা বলছি। ইন্দিরা মুখোপাধ্যায় যে কটা কথা বলেছেন সব কটা মিথ্যে।
এক্ষেত্রে উল্লেখ্য, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় প্লেস অফ অকারেন্সের বর্ণনা দিয়ে সাংবাদিক বৈঠকে বেশ কিছু তত্ত্ব খাড়া করেছিলেন। সেখানে সেমিনার রুমের চত্বরে বহিরাগতদের ভিড়ের ছবিও দেখিয়েছেন পুলিশ কর্তা। তার বক্তব্য প্রসঙ্গে তিলোত্তমার মা বলেন, 10টা সাড়ে 10টার সময় ভিডিওতে যে লোকদের দেখা গিয়েছে, ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন বাড়ির লোক ছিল, আমরা তো তখন পৌঁছাইনি, আমরা 12টা 10-এ পৌঁছেছি। আমি পুলিশের পায়ে পড়ে কেঁদেছি, মেয়েকে দেখতে দিন। আমি বলেছিলাম আমি ছোবো না, কিচ্ছু করব না, আমার মেয়ের মুখটা দেখতে দেয়নি। তিলোত্তমার বাবা বলেন, ওরা তখন দরজা বন্ধ করে ভেতরে কিছু একটা করছিল আর কি, প্রমাণ লোপাট করছিল। চাদরের রং বদলালো কিভাবে? পুলিশ আর কলেজ কর্তৃপক্ষ কি প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল? চাদরের রং নীল থেকে সবুজ হলো কিভাবে? তথ্য প্রমাণ লোপাট। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বলেন, এই তদন্তের একটা চুল সুচ দেখা যায় না এমন জিনিসও যদি পরিবর্তন হয়, তাহলেই ধরে নেওয়া যায় তথ্য প্রমাণ লুকোনোর চেষ্টা হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানিয়েছেন, আমার পক্ষে তদন্ত করা মুশকিল। সিন অফ ক্রাইম পরিবর্তন করা হয়েছে, নীল চাদর সবুজ হয়েছে, মানে পরিবর্তন হয়েছে, এটা বড় অপরাধ। এটা প্রমাণ করে যদি আদালতে নিয়ে যাওয়া হয়, বড় শাস্তি হবে। একটা ঘরে যখন অপরাধ হয়, তাহলে একজন কনস্টেবল পাঠিয়েও ঘর কর্ডন করা যায়। কলকাতা পুলিশের এক মহিলা কর্তা বলেছেন, 11 ফুট নাকি কর্ডন ছাড়া ছিল, ওই 11 ফুটেই কিভাবে বহিরাগত প্রবেশ? বডির পজিশনও বদলানো হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত বলেন, কোনো জিনিস পরিবর্তন হওয়া মানেই প্রমাণ লোপাট। ক্রাইম সিন অল্টারেশন বড় অপরাধ, অভিযোগ দায়ের করা যেতে পারে। যারা ঢুকেছিলেন তাদের পরিচিতি জানতে হবে, জিজ্ঞাসা করতে হবে কিভাবে হলো। প্রতিবাদী চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, 9 তারিখের ঘটনা, 11 তারিখ পরিবারের সঙ্গে কথা বলে আমরা যখন সংবাদ মাধ্যমের সামনে প্রশ্নগুলো তুলেছিলাম, চিকিৎসক সংগঠনগুলোর পক্ষে প্রশ্ন তুলেছি, কার স্বার্থে কাকে আড়াল করতে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে, কারা তাতে যুক্ত। আরজি করে তরুণী ডাক্তারকে নারকীয় অত্যাচার করে খুনের ঘটনায় গত 1 মাস ধরে উত্তাল রাজ্য তথা দেশ। এই আবহে একটি ছবি প্রকাশ্যে এসেছে, যদিও ছবির সত্যতা যাচাই করেনি বীরভূম নিউজ টিভি। যে ছবি ঘিরে শুরু হয়েছে চাপানুতর, যেখানে দেখা যাচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের উপস্থিতিতে একটি ক্যাবিনেট সঞ্জয় রায় কেক কেটে সেলিব্রেশন করছে। এখন প্রশ্ন হলো, একজন বহিরাগত হয়েও কিভাবে হাসপাতালের অধ্যক্ষের ঘরে প্রবেশ করার অনুমতি পেল সঞ্জয়? তবে কি হাসপাতালের দুর্নীতির ক্রিয়াকলাপে সন্দীপের সহযোগী ছিল সঞ্জয়? কিন্তু এসব প্রশ্ন এখন রহস্যে মোড়া। প্রকাশ্যে আসা ছবিটি যদি কোনোভাবে বিকৃত করা না হয়, তাহলে এই ছবি ভয়ঙ্কর কিছু প্রশ্নের ইঙ্গিত করছে। ছবিতে দেখা যাচ্ছে একই ঘরে সন্দীপ ঘোষ ও আরজি করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। খোশ মেজাজে রয়েছেন দুজনে। কোনো একটি কারণে টেবিলের উপর কেক রেখে সেটি কাটছে সঞ্জয়। পাশে নিজের চেয়ারে বসে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাসপাতালের একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার কোন ক্ষমতায় অধ্যক্ষের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে পারে? এই ছবি হয়তো প্রমাণ দেয় সন্দীপ সঞ্জয় সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল। আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলে। অন্যদিকে টানা 14 দিন ধরে সিজিওতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তার বিরুদ্ধে হাসপাতালের আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও সঞ্জয় রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই আধিকারিকরা জেনেছেন যে প্রভাব খাটিয়ে সঞ্জয় রায়ের নিয়ম ভেঙে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে থাকত। কিন্তু সঞ্জয়ের এত প্রভাবের পেছনে কার হাত রয়েছে, তাও এখন প্রশ্নের তালিকায়। অর্ণব আইচ ও নিরুফা খাতুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক। পুলিশের জালে 3। ধৃতদের মধ্যে রয়েছেন এক যুবক, তার প্রেমিকা ও প্রেমিকার মা। আটক করা হয়েছে স্বাগত বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ দে নামে 2 যুবককে। ওই গ্রুপের বাকি সদস্যদের খোঁজ করছে পুলিশ। আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা। সকলেই নিজের মতো করে বিচারের দাবিতে সরব হয়েছেন সকলে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এরকমই এক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক। গ্রুপের নাম উই ওয়ান্ট জাস্টিস। অভিযোগ, ওই গ্রুপেই একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়েছিল, যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক করা হয়। এই অডিও ক্লিপটি পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। এরপরই শুভম সেন শর্মা, অর্থাৎ যে যুবক অডিওটি গ্রুপে পোস্ট করেছিল, তার খোঁজ শুরু করে পুলিশ। বাঁশদ্রোণী থানার পুলিশ ডানলপ থেকে গ্রেপ্তার করে শুভমকে। টানা জেরায় শুভম দাবি করেন প্রেমিকার মায়ের কথা শুনেই নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিওটি পোস্ট করেছিলেন। পুলিশ শুভম, তার প্রেমিকা ও প্রেমিকার মাকে গ্রেপ্তার করেছে। ওই গ্রুপের বাকি সদস্যদের খোঁজ চলছে পুলিশ সূত্রের খবর। ওই গ্রুপের মোট সদস্য সংখ্যা 363।
এই ক্লিপের সঙ্গে আর কার যোগ রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। গ্রুপটি যিনি তৈরি করেছেন অ্যাডমিন সহ বেশ কয়েকজনকে জেরা করা হতে পারে বলে খবর। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন। এই বিষয়ে তিনি দিল্লি পুলিশ কমিশনারকে চিঠিও দিয়েছেন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও অভিযোগের কপি পাঠিয়েছেন আইনজীবী। বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তা উস্কানিমূলক বলেই মূল অভিযোগ। বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি জ্বলবে, এমন মন্তব্য তিনি করেছেন বলেই দাবি করা হয়েছে। সেই প্রেক্ষিতেই মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী 152, 192, 196 এবং 353 ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার থেকেই সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এবার সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে বাংলার পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছাত্র সমাজের আন্দোলন থেকে নিরীহদের গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে গিয়ে এদিন রীতিমতো গর্জে উঠেছেন বিরোধী দলনেতা। বাংলার পুলিশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, আপনাদের অবস্থা বাংলাদেশের পুলিশদের চেয়েও খারাপ হবে, তৈরি থাকুন, সেই দিন এগিয়ে আসছে। বাংলাদেশ পুলিশের এক কর্তার নাম উল্লেখ করে কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, শুনে রাখুন মমতা পুলিশ, আপনার অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে, অপেক্ষা করুন, দেখতে পাবেন। প্রতিহিংসার অভিযোগ এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। নন্দীগ্রামের বিধায়ক বলেন, উনি মুখে বলেন বদলা নয় বদল চাই, আর কাজে কি করেন? আপনার পারিবারিক পার্টি কোন ধারা দিতে আমাকে বাকি রেখেছে? আমার বাড়িতে দুবার সিআইডি পাঠিয়েছেন। শিশিরবাবুর বয়স 86, মায়ের বয়স 76, এটা প্রতিহিংসা নয়? শুভেন্দুর দাবি, ভয় পেয়েছেন মমতা, থরথর করে কাঁপছে, তাই পুলিশদের নিরীহদের গ্রেপ্তার করাচ্ছে। আরজিকর ইস্যুতে যাদের বিরুদ্ধে পুলিশ মিথ্যে কেস দিয়েছে তাদের হয়ে বিজেপি আইনি সহায়তা দেবে বলেও শুভেন্দু জানান। এর প্রতিবাদে আগামী দিনে একই দিনে নবান্নের পাশাপাশি লালবাজার এবং কালীঘাটেও অভিযান হবে বলে জানিয়ে দেন শুভেন্দু। তিনি বলেন, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। এই দাবিতে এবার একই দিনে নবান্ন, লালবাজারের পাশাপাশি কালীঘাটেও অভিযান হবে। এদিন ছাত্র সমাবেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির বিল পাস করানো হবে। এ ব্যাপারে শুভেন্দু বলেন, আরজিকর ইস্যু থেকে নজর ঘোরাতেই এ কথা বলা হচ্ছে। ছাত্র সমাজের আন্দোলনের অন্যতম মুখ সায়ন লাহিড়ীর মাও উপস্থিত ছিলেন এদিনের সাংবাদিক বৈঠকে। তিনি বলেন, আমার ছেলে কোনোদিন একটা পিঁপড়েও মারেনি। আরজিকরে ছাত্রী খুনের নৃশংস ঘটনা দেখে প্রতিবাদ জানাতে পথে নেমেছিল, তাকে মিথ্যে কেসে পুলিশ গ্রেপ্তার করল। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।